এখন আমরা একক কাজের 2 নম্বর অঙ্কটা দেখব। এই যে একক কাজের 2 নম্বর অঙ্কটা, এটা আপনারা একটু হেডিংটা পড়ে নিন। এখানে বেশ কিছু কথা বলা আছে। ওনারা বলছে আর কি নিচের ভগ্নাংশগুলোকে দশমিক আকারে প্রকাশ করতে হবে ফার্স্টে, অর্থাৎ দশমিক আকারে প্রকাশ করব। তারপর প্যাটার্ন খুঁজে পাই কিনা সেটা দেখব। তারপরে ওরা আরেকটা কথা বলছে, সেটা কি? ওরা বলছে এই যে সংখ্যাটা আমরা বা যা পাবো ফলাফল, সেই ফলাফলটাকে আবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সাধারণ ভগ্নাংশে, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে যাচাই করতে হবে। তাহলে গেল ব্যাপারটা, যাচাই করাটাও লিখে নিই, অর্থাৎ যাচাই করতে হবে। এখন যাচাই করব এটা কার সাথে? ওই যে 1 নাম্বার কাজে যেভাবে কাজ করছে সেরকম হয় কিনা সেই জিনিসটা যাচাই করতে বলছে। তাহলে একটা প্রশ্নের মধ্যে 4টা অংশ আছে, অর্থাৎ ফার্স্টে আমাদেরকে দশমিক আকারে প্রকাশ করব, প্যাটার্ন আকারে দেখব যে প্যাটার্ন আছে কিনা কোনো, তারপরে দেখব সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় কিনা। সাধারণ ভগ্নাংশে অবশ্যই প্রকাশ করা গেলে করব, না করলে গেলে করব না। তারপরে হচ্ছে কি আমরা যাচাই করব যে এই জিনিসটাকে কাজ 1-এর মতো করে লেখা যায় কিনা। চলেন শুরু করি একটা দিয়ে। প্রথম অঙ্কটা আছে আমাদের 2/3। শীট নিলে আপনারা এখানে সবগুলো পেয়ে যাবেন। 2/3। তাহলে কাজের 2 নম্বর প্রশ্নের প্রথমটা আছে 2/3। এটাকে কীভাবে ভাগ করবেন? ছোট সময়ের যে ভাগ করা শিখছিলেন সেই রুলসটা এখানে কাজে লাগবে। দেখেন 3 দিয়ে 2কে যে ভাগ করবেন এর মধ্যে তো যায় না, তখন আপনি কী করবেন? একটা দশমিক নেবেন, আর এই দশমিকটার আগে সবসময় একটা শূন্য দিয়ে রেখেন, তাহলে দশমিকটা ভালো বোঝা যায়। এটা কোনো রুলসের মধ্যে না, বোঝার জন্য দিলাম দশমিক। এই দশমিক দেওয়ার জন্য এখানে একটা শূন্য দেবেন, দিয়ে ফেলছে শূন্য। শূন্য দেওয়ার পরে এবার আপনি ভাবেন এই জায়গায় যে 20 আছে, সেই 20-এর মধ্যে 3 দিয়ে কি মানে কোন সংখ্যাকে গুণ করলে 20 থেকে ছোট হয়? যেমন ধরেন আমরা 7কে যদি করি তাহলে 3 7 21 বড় হয়। 6কে যদি করি 3 6 18, তার মানে 6 দিয়ে গুণ করা যাবে, 3 6 18 হইল। এবার আসেন এখানে যদি 20 থেকে 18 বাদ দিয়ে স্বাভাবিকভাবে 2 থাকে। এবার আমরা 2-এর মধ্যে কি আবার 3 দিয়ে ভাগ করতে পারবো না? তাহলে আরেকটা শূন্য নিই। আবার কি হবে? 3 6 18, আবার একটা 6, আবার কত পাচ্ছেন? 2। তাহলে আবার একটা শূন্য নেন। মনে রাখবেন এখানে এক্সট্রা শূন্য নেওয়ার জন্য কোনো শূন্য ওখানে দিতে হবে না। তাহলে আবার নেন 6, 3 6 18, তার মানে এখানে কত হবে? 2। তার মানে এই জিনিসটা না এভাবেই চলতে থাকবে। তার মানে 2, এই যে এখানে দেখেন 2/3, আমরা এটাকে যদি ভাগ করি এভাবে, তাহলে আমরা ফলাফল পাচ্ছি কত? ফলাফল পাচ্ছি 0.666। এখন দেখেন তাহলে এটাকে কীভাবে লেখা যায়? 2/3 = 0.666 ... এখন একটা জিনিস খেয়াল করেন, ওনারা কি বলছিল? দশমিক আকারে প্রকাশ করতে বলছিল। দশমিক আকারে কিন্তু প্রকাশ হয়েছে। প্রথমে এই সংখ্যাটাকে ভাগ করবেন, যেটা প্রকাশ হবে ওই প্রকাশটাই দশমিক আকার। তাহলে আমাদের দশমিক আকার প্রকাশ শেষ। কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ, প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে। কোন ধরনের? আমরা শিখে আসছিলাম একই সংখ্যা রিপিট হলে সেই ক্ষেত্রে কি করতে হয়? উপরে একটা ফুল স্টপ দিয়ে ফেলতে হয়, অর্থাৎ পুনরাবৃত্ত দশমিক দিতে হয়। তাহলে আমরা দিলাম 0.6 পৌনঃপুনিক। তাহলে 2 নাম্বারটাও কিন্তু হয়ে গেল। আপনারা এভাবেই লিখবেন যেভাবে আমি লিখতেছি। এরপরে বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে সাধারণ ভগ্নাংশে কীভাবে প্রকাশ করে? এটাকে আমরা একটু ভাঙাবো। 0.6 পৌনঃপুনিক, এটাকে যদি আমরা ভাঙাই, আমাদের রুলসটা জানা আছে কিভাবে কি করতে হয়। আমরা পুরো সংখ্যাটা নিব, তারপরে হচ্ছে বিয়োগ দিব, শুরুতে যা আছে শূন্য না দিলেও চলে, জাস্ট রুলসটা মেনটেন করার জন্য দিচ্ছি। যতগুলো সংখ্যার উপরে পুনরাবৃত্তি থাকে ততগুলো 9। এবার আপনি এটাকে ভাঙান, তাহলে কি থাকে? 6 9। তারপরে আপনি যদি কাটেন দেখেন কত আসে? 3 দুগুণা 6, 3 তিরিক্ষে 9, তাহলে 2/3। অর্থাৎ ওরা কিন্তু বলছে যাচাই করতে বলছে, অর্থাৎ জিনিসটা মিলে কিনা। আপনি 2/3কে প্রথমে ভাগ করে দশমিক আকারে নিয়েছেন, এটা হচ্ছে দশমিক আকার। এই আকারটাই দশমিক আকার হলো। এই দশমিক আকারের মধ্যে আবার কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছেন কিনা? 2 নম্বর প্রশ্ন। প্যাটার্ন খুঁজে পেয়েছে সেটা দেখছি। সেই প্যাটার্ন থেকে আবার মূল সংখ্যা খুঁজে পাওয়া যায় কিনা সেটাও যাচাই করতে বলছে। তাহলে আমরা সেই প্যাটার্নটাকে ভাঙাইলাম, ভাঙানোর পরে দেখলাম যে হ্যাঁ, মূল সংখ্যা ফিরে পাওয়া যায়, তার মানে যাচাই করা হলো। এই তো, এভাবেই তো আপনি সুন্দর করে একটু সাদা গোছা লিখে দিলেই তো হয়ে গেল। আমি যা লিখছি এভাবে লিখলেই হবে। একটা স্ক্রিনশট দিয়ে নেন অথবা লিখে নেন। আমি এর পরেরগুলো এত ডিটেলসে করব না, খালি আপনাদেরকে বুঝাই দিয়ে দ্রুত শেষ করে পরের অঙ্কে চলে যাব। আশা করি স্ক্রিনশট দিয়ে নিয়েছেন বা লিখে নিয়েছেন। এবার আমরা চলে যাচ্ছি পরেরটায়। 2 নাম্বার, এটা হচ্ছে একক কাজের, মানে আমাদের হচ্ছে কত পৃষ্ঠার? এটা 29 পৃষ্ঠার একক কাজের 2 নাম্বার। এটা কত ছিল? 61/90।
সেমভাবে আপনি ভাগ দেন। 90-এর মধ্যে 90 দিয়ে 61কে কি ভাগ করা যায়? যায় না তো। তাহলে একটা দশমিক নেন। আমি আবার বলি, শূন্য আমি এমনি নিচ্ছি। তাহলে এই জায়গায় যে দশমিক নিলেন, এই জন্য আপনি কী করবেন? এখানে একটা আন্ডা দেন। এখন চিন্তা করেন কত দিয়ে গুণ করা যায়। যদি যত দিয়ে গুণ করা যাবে আপনি সেটা দিয়ে গুণ করবেন, তারপরে সেটা বসাবেন। আমি সরাসরি লিখি, 6 দিয়ে গুণ করলে, এই সংখ্যার সাথে যদি 6 দিয়ে গুণ করি আমরা, 6 0 0 6 9 54 হয়ে গেল। তারপর আপনি বিয়োগ করেন 0, তাহলে কত হয়? 6 7 হয়, হাতের 1 মিলে গেল, 70 হয়। এই জিনিসগুলো আপনি যোগ বিয়োগগুলো সুন্দর করে ক্যালকুলেটারে করে নিতে পারেন, বা আপনার মাথা কাটাইয়া সবচেয়ে করতে পারলে ভালো হয়। এই যে ব্যাপারটা গেছে, এখন আমি আরেকবার একটু বলে দিই। আমরা 90 দিয়ে 61কে ভাগ করতে পারিনি, তাই দশমিক নিয়ে একটা শূন্য নিছি। পরে আমরা একটা সংখ্যা কল্পনা করব কোনটা দিয়ে এটাকে গুণ দিলে 610 থেকে বড় যেন না হয়। 7 দিয়ে গুণ করলে বড় হবে, তাই আমরা 6 দিয়ে গুণ করছি। গুণ করা শেষে 540 পেয়েছি, বিয়োগ করছি এটা। এবার আবার কি 90 দিয়ে ভাগ করা যায়? সরি, 90 দিয়ে কি এটা ডিরেক্ট ভাগ করা যায়? সম্ভব না, তাই আমরা আরেকটা শূন্য নিলাম। নেওয়ার পর এখন কত দিয়ে ভাগ করা যাবে? তাহলে অবশ্যই 7। 7 দিয়ে গুণ করেন 6 7 0 0 7 9 63, আবার শূন্য, এখানে কত আসে? আবার 7, হাতের 1, 6 আর 1 7, মিলে গেছে, শেষ। তাহলে আবার শূন্য নেন, তাহলে আবার কি আসবে? 7। তারপরে এখানে দেখছেন বিষয়গুলো কিন্তু রিপিট হওয়া শুরু হয়েছে। তার মানে যত যাই বলেন, আপনার এখানে আর কোনো কিছু সম্ভব না আরেকটা 7 দিয়ে এটা এরকম চলতে থাকবে। তাহলে এই আগেরটাই রিপিট হয়েছিল দশমিকের পর থেকে সরাসরি, এটা রিপিট হচ্ছে দশমিকের পরে 1 ঘর পর থেকে। তাহলে এখানে এসে আপনি সেমভাবে লেখেন। আমি একটু ফাস্ট করে দিই। 61 90 সমান সমান দশমিক আকারে প্রকাশ কত পাইলাম? এত এত এত। এটা হচ্ছে দশমিক আকারে প্রকাশ। কোনো প্যাটার্ন খুঁজে পাইছি কিনা? জি, একটা প্যাটার্ন খুঁজে পাইছি। দশমিকের পরে 1 ঘর পর, দশমিকের পরে 1 ঘর পর থেকে একই সংখ্যা রিপিট হচ্ছে, দ্যাটস আমরা সেটার উপরে পুনরাবৃত্তি দিলাম। পরে এটাকে আবার ভাঙাবো। এখন 0.67, এটাকে ভাঙানোর নিয়ম হচ্ছে যা আছে সব লিখব, শুরু থেকে পুনরাবৃত্তি পর্যন্ত সবগুলো বিয়োগ দিব, যতগুলো ঘরের উপর পুনরাবৃত্তি ততগুলো 9 দিব, দশমিক থেকে প্রথম পুনরাবৃত্তি পর্যন্ত যতগুলো ঘর ততগুলো 0 দিব। আমি কিন্তু এই জিনিসটা খুব সুন্দর করে বুঝায় আসছি, দ্যাটস এখন আমি ফার্স্ট বলতেছি। আপনি যদি বোঝার দরকার পড়েন তাহলে সেই জিনিসটা আগের ভিডিও থেকে বুঝে নেবেন সুন্দর করে। এই যে ব্যাপারটা হলো, কত সহজে হয়ে গেল না? দেখেন তো এই জিনিসটা ম্যাচ করছেন আগেরটার সাথে, যাচাই করা শেষ। প্রথমটা যদি ভালো করে বোঝেন তাহলে এটা বুঝে ফেলবেন। পরেরটা চলে যাচ্ছে 3 নম্বর। 3 নম্বরে বলা আছে হচ্ছে গিয়ে কত? 2 সমস্ত 34 99। এখন এইটা আছে মিশ্র ভগ্নাংশে। এটাকে আগে আপনার সাধারণ ভগ্নাংশ বানাইতে হবে। এটা কীভাবে করতে হয়? এটাও সহজ একটা পদ্ধতি আছে, আপনি একটু ভালো করে বুঝবেন। কীরকম? ধরেন এটার সাথে এটা গুণ করবেন, এটা যোগ করবেন, এটার সাথে এটা গুণ করবেন, এটা যোগ করবেন। তাহলে 99 × 2 প্লাস 34, 232 নিচে 99। এখন আপনি ভাগ করা শুরু করেন। এখন এটা দেখে এটা ভাগ করা যায় না? অন্তত 2 বার তো দেওয়া যায়। 200-র বেশি যেহেতু, তাহলে 2 বার দিই সরাসরি। 2 দিলে কত হয়? 9 দুগুণে 18, 8 হাতের 1, 9 দুগুণে 18 একে 19। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি? 4 3 হয়ে গেল 34। এই যে ব্যাপারটা আপনি যদি এগুলো বুঝতে পারেন তাহলে কিন্তু খুব সহজে হয়। এখন এই 34-এর মধ্যে তো 99 আর ভাগ যায় না, তাই আমরা দশমিক দেব, শূন্য নেব। 340-এর মধ্যে কয়বার যাবে? অন্তত 3 বার যাবে, বোঝাই যায়। তাহলে আমরা এখানে 3 দেই, 3 নং 27, 7 হাতের 2, 3 নং 27 আর 2 28 29। তাহলে কত হয়? 3 হয়। হাতের 1, তাহলে কত হয়? 4 হয়। তাহলে এখানে 1 আছে, মিলে গেল। তাহলে আবার 0 আছে। তাহলে এখানে দেখেন আবার 400 কত? 30। 430 যদি হয় এখানে অন্তত 4 বার যাবে। 4 বার গেলে আপনি 4 দিয়ে গুণ করবেন 99-কে। 99 × 4 দেখা যাচ্ছে 396। তাহলে এখন কত পাচ্ছেন দেখেন? 4 পাচ্ছেন। তারপরে কত পাবেন? হাতের 1 9 আর হচ্ছে গিয়ে 10, তাহলে 3 আসে, এটা 34। তাহলে আবার একটা শূন্য নেন। 340-এর মধ্যে কত যাবে? 340-এর মধ্যে অবশ্যই কয়বার যাবে? 3 বার যাবে। তাহলে 3 দিলাম, 3 বার, সরি 297। এখানে বিয়োগ করলে কত থাকবে? আবার সেই 43 থাকবে, 3 এত। আচ্ছা, আমি এটা আবার ওইদিকে চলে গেলাম। তাহলে এইভাবে আমরা যদি এখানে আরেকটা শূন্য নেই, আপনি একটু যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আবার 4 বার যায়। তার মানে অলরেডি একটা জিনিস বোঝা যাচ্ছে যে 3 4 3 4 রিপিট হচ্ছে। তাহলে এই জায়গাটায় আমরা কিন্তু অলরেডি একটা জিনিস বুঝে ফেললাম, যেখানে রিপিটেড সংখ্যা 3 4।
তাহলে এখন আমরা কি লিখতে পারি? এখন লিখতে পারি 2 34 99 সমান সমান 232 ডিভাইডেড বাই 99 ইকুয়ালস টু 2 3 4 3 4 রিপিট, অর্থাৎ দশমিক আকার এটা। তারপরে কোনো প্যাটার্ন খুঁজে পাও কিনা? জি, প্যাটার্ন খুঁজে পেয়েছি আমরা, সেটা হচ্ছে 3 আর 4 রিপিট হচ্ছে, পুনরাবৃত্ত হচ্ছে। তারপরে এটাকে আপনি আবার ভাঙান, এখন 2 3 4, এটাকে ভাঙাইতে গেলে সব লিখবো মাইনাস, পুনরাবৃত্ত পর্যন্ত সব বিয়োগ দিব, নিচে যতগুলোর উপর পুনরাবৃত্ত ততগুলো 9 দিব, তাহলে 2 3 2 99। দেখেন এটা একদম শুরুটার সাথে মিলে গেছে আর কি। তাহলে এই হচ্ছে কি আমাদের এই জায়গার সংখ্যাগুলোর হিসাব নিকাশ। ওনারা যা বলছেন আমি একে একে সবগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, আপনি একটু প্রথমটা ভালো করে দেখবেন, কারণ আমি প্রথমটা একটু স্লোলি সুন্দরভাবে বুঝাইছি, ধীরে ধীরে তারপরেরগুলো একটু ফাস্ট খালি করে দিয়েছি যাতে আপনি মিলা নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। স্ক্রিনশট দিয়ে নিতে পারেন একটা, অথবা লিখে নিতে পারেন। তাহলে এখানে ওনারা আসন্ন মান বলতে কি বোঝাইছে একটু ভালো করে বোঝেন। অ্যাকচুয়ালি যে আমাদের কত নম্বর 29 নম্বর পৃষ্ঠার আসন্ন মান নামে একটা বিষয় আছে। আসন্ন মান, আসন্ন মান বলতে কি বোঝানো হয় দেখেন, আমি এখানে একটা জিনিস লিখে রাখছি, এছাড়া এরকম হইতে পারে, আবার এরকম হইতে পারে। তো কোন জিনিসগুলোকে কি বলা হয়? আসন্ন মান বলতে বলা হয় অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অর্থাৎ খুব কাছাকাছি ভ্যালু, বা একদম সত্যের কাছাকাছি বা সঠিকের কাছাকাছি ভ্যালু, তারপরে 100% সঠিক না। আপনারা যদি এটাকে খেয়াল করেন, এটা অ্যাপ্রক্সিমেট বলার কোনো দরকার নেই, কারণ এটা অ্যাকুরেট ভ্যালু, দশমিকের পরে সসীম। তার মানে যেই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, যেই সংখ্যাগুলো দশমিকের পরে সসীম, তাদের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট ভ্যালুর দরকার নেই, কাছাকাছি মানেরও দরকার নেই। তাহলে আমাদের দরকার পড়বে কি, এটা সরাই দিচ্ছি আমরা। তাহলে আমাদের দরকার পড়বে এই ধরনের ক্ষেত্রে। দেখেন এই ক্ষেত্রে দশমিকের পরে অনেক সংখ্যা ছিল না, আমরা কি সব লিখছি কয়টা? 2টা। ক্যালকুলেটার ওঠে কয়টা? 11টা বা 10টা অঙ্ক। তাহলে এই যে অসংখ্য মান আছে, মিলিয়ন বিলিয়ন সংখ্যা আছে দশমিকের পরে, আমরা নিচ্ছি মাত্র 3টা বা 4টা বা 10টা। তাহলে এগুলো কি সীমাবদ্ধতা? ডিজিটাল ডিভাইস ক্যালকুলেটর ব্যবহার করলেও কিন্তু নির্দিষ্ট সংখ্যক, এই যে ক্যালকুলেটর যদি আপনি হিসাব করে দেখেন তাহলে সর্বোচ্চ 10টা বা 12টা দিচ্ছে। তাহলে সেই ক্যালকুলেটারে যখন অ্যাকুরেট দিতে পারে না, তাহলে এটি ক্যালকুলেটারের সীমাবদ্ধতা, আর আমাদের পক্ষে লেখাও সম্ভব না, এভাবে চলতেই থাকবে। এই ধরনের ব্যাপারগুলোকেই বলা হয় আসন্ন মান, যখন আমরা এটাকে এভাবে লিখি, অর্থাৎ কাছাকাছি একটা মান, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আশা করি টপিকটা বুঝতে পারছেন। নেক্সটে চলে যাচ্ছি আমরা 30 নম্বর পৃষ্ঠা। 30 নম্বর পৃষ্ঠায় সমতুল মূলদ সংখ্যা, সমতুল মূলদ সংখ্যা বিষয়টা একটু বুঝবেন। সমতুল মূলদ সংখ্যাটা কি? সমতুল মূলদ সংখ্যা বলতে বোঝানো হয় এমন দুইটা মূলদ সংখ্যা, যে দুইটি মূলদ সংখ্যা সমতুল বৈশিষ্ট্য রক্ষা করে। দেখেন সমতুল বৈশিষ্ট্য দুই রকমের হয়ে থাকে। এখন আমি দুইটাকে একটু ভালো করে আলোচনা করব, আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা বৈশিষ্ট্যটা একটু লিখি আগে, বৈশিষ্ট্য 1, এ আর বি আর সি বাই ডি, ধরেন এরা যদি সমান হয় তখন শর্ত হচ্ছে এডি আর বিসি, এটা মেনে চলবে। অর্থাৎ দুইটা ভগ্নাংশ সমান হবে যদি এই জিনিসটা মেইনটেইন করে, এটা হবে তখন যখন এটা হবে। আর এই দুইটা কি হইতে হবে? মূলদ হইতে হবে। ভালো করে বুঝেন যে এই দুইটা কি হইতে হবে? মূলদ হইতে হবে, যে এই দুইটা ভগ্নাংশ মূলদ হইতে হবে এবং তাদের গুণফল এই শর্ত মেইনটেইন করবে, তাহলেই তারা সমান হবে। অর্থাৎ এটা আগে সমান না, এই কন্ডিশন ফিল আপ করলে দেন তারা সমান লিখতে পারবো। খেয়াল রাখেন, এটা হচ্ছে একটা কন্ডিশন। দেন আর একটা সমতুল, এটা হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য। মৌলিক বৈশিষ্ট্য, আসেন আমরা সমতুল ভগ্নাংশ শিখব, সমতুল মূলদ সংখ্যা শিখব। তো মূলদ সংখ্যা দুইটা সমতুল হবে কিনা এটা কিভাবে বোঝা যাবে? এটার জন্য প্রথম কন্ডিশন আমি লিখছি যে দুইটা মূলদ সংখ্যা যদি এই শর্ত মানে, তাহলে তারা পরস্পর কি হবে? সমান হবে। আবার একটা বৈশিষ্ট্য লিখছি মৌলিক বৈশিষ্ট্য মেইনটেইন করা, এটা আমি একটু পরে ব্যাখ্যা করব। আসেন প্রথমটা আগে দেখাই আপনাদেরকে। ধরেন আপনাদের সামনে আমি আপনাদের বইয়ে যেটা আছে এটা বাদ দিচ্ছি।
কয়েকটা সংখ্যা লিখি যেটা আপনাদের একক কাজও 31 নম্বর পৃষ্ঠার একক কাজ। এটা 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 খেয়াল করেন। এখন আমরা আপনাদের 31 নম্বর পৃষ্ঠার একক কাজের সাথে সমতুল মূলদ সংখ্যা শিখব। তাহলে আমরা তো সমতুল মূলদ সংখ্যা নিয়ে কিছু কথা বলেই আসছি। এখন আপনি খেয়াল করেন এর মধ্যে কিভাবে আপনি সমতুল মূলদ সংখ্যা খুঁজে বের করবেন, এটা আপনার 31 পৃষ্ঠার একক কাজ থেকে আমি জিনিসটা ব্যাখ্যা করব। এখানে সুন্দর করে আপনি যদি দেখেন বৈশিষ্ট্য কি শিখে আসছি, সমতুল মূলদ সংখ্যা বের করার জন্য দুইটা ভগ্নাংশের দেখেন প্রথমটা লব দ্বিতীয়টার হর গুণ করলে যা হয়, প্রথমটার হর দ্বিতীয়টার লব গুণ করলে তাই হইতে হবে। সহজ কথা আমরা আড়াআড়ি ধরি, এইভাবে লব হর বললে ব্যাস লেগে যায়, আড়াআড়ি গুণ করলে ফলাফল দুই পাশে সমান হইতে হবে। তাহলে দেখেন এই জায়গাটা এরকম বৈশিষ্ট্য আছে কিনা কারো আমরা খুঁজে বের করি। ধরেন আমি নিলাম 2/3 একটা সংখ্যা, আর একটা সংখ্যা নিচ্ছে হচ্ছে গিয়ে ধরেন কত 6/9, অর্থাৎ আমি এই দুইটা সংখ্যা নিলাম। একটু বুঝেন এই দুইটা সংখ্যার মধ্যে আপনি একটু চিন্তা করেন তো, 2 আর 9 যদি গুণ করি তাহলে 9 দুগুণে কত 18, 3 আর 6 যদি গুণ করি তাহলে কত হয় 3 6 18। তার মানে এই দুইটা সংখ্যা ওই বৈশিষ্ট্য মেনটেন করে। তাহলে আমরা বলতে পারি এই দুইটা সংখ্যা এত ও এত সমতুল মূলদ সংখ্যা। তাহলে ব্যাপারটা কি হইল, কোন দুইটা সংখ্যার মধ্যে এই বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য খুঁজে পেলেই ওই দুইটা সংখ্যাকে আমরা বলতে পারবো সমতুল মূলদ সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে এটা মূলদ কিনা, মূলদ না হলে তার আলোচনা করে লাভ নেই, এটা মূলদ হইতে হবে প্রথমত, তারপরে সমতুল মিলাইতে হবে। তাহলে দেখে আরও কারোর মধ্যে আছে কিনা। আপনি এখন দেখেন এইটা আর এইটা মনে রাখবেন, এগুলো সবসময় প্লাসের সাথে প্লাসের কম্পেয়ার হয়, মাইনাসের সাথে মাইনাস। প্লাস মাইনাস কম্পেয়ার করলে কখনোই ঘটনা সমান হবে না, কারণ প্লাস মাইনাস হইলে সমান হওয়ার কোনো চান্সই থাকবে না। সো হয় প্লাস প্লাস নাইলে মাইনাস মাইনাস। এবার আমি এই দুইটা মাইনাসের সংখ্যার হিসাব করি, -3/2 আর মাইনাস এটা এটা ও এটা। একটু দেখেন, একটু মিলান, এটার সাথে এটা কত হয় 3 × 10 = 30, 15 দুগুণা 30। এখানে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার এটা তো একটা মাইনাস আর একটা কেমনে কী হবে। দেখেন আমি একটু লিখেও দেখা দিই, যদি সমান সমান লিখি 15/10 আড়াআড়ি গুণ করি, এই সংখ্যার সাথে এটা গুণ হবে, তাহলে 3 × 10 -15 সাথে 2 লিখি, তাহলে কত -30 -30। তার মানে আমরা দুই পাশে মাইনাস পাচ্ছে, উঠায় দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নাই। তার মানে হচ্ছে এই দুইটা সংখ্যাও ওই বৈশিষ্ট্যটা মেনটেন করে প্রথমটা, অর্থাৎ দুইটা মূলদ সংখ্যা এই বৈশিষ্ট্যটা অনুসরণ করছে, দ্যাটস এদেরকে আমরা আবার সমতুল মূলদ সংখ্যা বলতে পারি। এরপরে এটা আর এটা যদি হিসাব করেন আপনি, দেখি হয় কি না, দেখতে তো সমস্যা নেই। এখানে এটা প্লাস আর এটা মাইনাস, এটা জীবনও সম্ভব না। তার মানে এ আর সে এরা কারো মানে এরা পরস্পরের মধ্যে সমতুল হচ্ছে না। তাহলে আপনি এভাবে কি ফেলে রাখবেন না, আপনি একটু খুঁজে দেখবেন এইগুলো কি আবার অন্যদের সাথে হচ্ছে কিনা। যেমন এর সাথেও তো হইতে পারে, যদি আমি একটু চিন্তা করে দেখি যে 2/3 আর 16/24 ওই সম্পর্কটা মানে কিনা। তো আমরা দেখতেছি এখন সরাসরি দেখতে পারি, এই 2 দিয়ে যদি এটাকে গুণ করি 24 দুগুণে 48, 3 × 48, তার মানে 2-এর সাথে 2/3-এর সাথে 16/24 কিন্তু আবার সমতুল। তাহলে আমরা এই জায়গাটায় ওটা লিখে ফেলতে পারি। এখানে আপনারা একটু সাজা লিখেন, এখানে আমি উপরে লিখে দিচ্ছি 16/48। তাইলে এটার সাথে আমি একটু খেয়াল করেন, এটার সাথে এটা এবং এটার সাথে এটা, এরা নিজেদের মধ্যে সমতুল মেনটেন করছে। এটার সাথে এটা হয় কি না একটু দেখতে হবে। এটার সাথে যদি করি না, হয় না। তার মানে ওই একটা সংখ্যা আমাদের কারো সাথে সমতুল বৈশিষ্ট্য মেনটেন করতে পারছে না। তাহলে আমরা বলতে পারি যে এই বেচারাটা শুধুমাত্র সমতুল মূলদ সংখ্যা নয়, কারণ সে কোনো কারোর সাথেই সমতুলের যে বৈশিষ্ট্য সেটা মেনটেন করতে পারে না। তাহলে হয়ে গেল। আপনি কীভাবে লিখবেন, তাইলে সুন্দর করে এটা উঠাবেন, উঠানোর পরে তারপর বলবেন এত ও এত কমা দিয়ে এত সমতুল মূলদ সংখ্যা। কারণ কি আপনাকে ওইভাবে দেখাই দিতে হবে, আমি একটা দেখাই দিছি আপনি দেখাবেন, তারপরে এত ও এত সমতুল মূলদ সংখ্যা। তাহলে এটা মোটামুটি আমরা এখানে দেখলাম যা যা আছে সব কিছুই। আপনারা এটা একটু সাজায় দেখে লিখে নিন, আর আমার শীত তো আছেই, শীত থেকে নিয়ে একটু সাজায় নেবেন সেটা। এবার আসেন
আপনাদের 31 পৃষ্ঠার দ্বিতীয় বক্সের একক কাজ এটা সবচেয়ে সহজ। এটা বলছে মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো সরল করো। মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে, একদম মৌলিক বৈশিষ্ট্য। তাইলে আমরা এটাকে বাদ দিচ্ছি। এখন আমরা মৌলিক বৈশিষ্ট্যকে ব্যবহার করে দেখি সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা যায় কি না। 12/32। আপনি এটাকে সহজ করে একদম ভাঙাইতে থাকবেন। সর্বনিম্ন সংখ্যা, যেমন আপনি 12কে ভাঙাইতে পারেন, যদি এইভাবে বুঝতে সমস্যা হয় আপনি 12কে এভাবে ভাঙাবেন 2 দিয়ে, 6 দিয়ে 12, তারপর 3 2 6 হয়ে গেল। তাহলে উপরে হচ্ছে 2 2 3। 32কে ভাঙান সেমভাবে, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 হয়ে গেল। এই ভাঙানোর পর আপনি কাটাকাটি করবেন, উপরে থাকবে 3, নিচে থাকবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে গেছে। এইভাবে আপনি প্রত্যেকটা ভাঙায় নেবেন। আমি ইন ডিটেলস আর এগুলো লিখবো না, তবে আরেকটা করে দিচ্ছি আপনাদেরকে সবগুলো না করে। ধরেন 36 আছে, মানে 63 ডিভাইডেড বাই কত 42। আপনি এখন এটাকে কীভাবে ভাঙাবেন? 63 কি ভাঙানো যায়? কত দিয়ে ভাঙানো যায় চিন্তা করবেন। যদি যায়, যেমন 63 আমরা যদি 3 দিয়ে ভাগ দিই, 3 দুগুণা 6, 3 অকে 3, তাহলে আবার এটাকে যদি 3 দিয়ে ভাগ দিই, 3 7 21, তার মানে ভাগ করা যাচ্ছে 3 3 7, 3 3 7, 3 7 21, 3 7 3 21 হয়ে গেল। এরপরে 42কে ভাঙানো যাবে সহজেই, 2 দিয়ে গুণ দিলে 2 দুগুণে 4, 2 অকে 2, তার মানে 21 আবার ভাঙানো যায় কি 3 7 21, 3 7, 3 7 21, 21 দুগুণে 42 হইল। কাটাকাটি করেন এটা, তাহলে পাচ্ছেন -3/3 সাধারণ ভগ্নাংশ। এভাবেই আর কি আপনি সবগুলোকে মৌলিক বৈশিষ্ট্য আকারে ভেঙে 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 সবগুলো লিখতে পারেন। আরেকটা কথা, যদি ইন কেস ভাঙানো না যায় তাহলে ওটাকে ওইভাবেই রেখে দেবেন। থ্যাংক ইউ। এটা গেল, আমরা পরেরটা চলে যাই। এখন আমরা আলোচনা করব বর্গমূলের হিসাবটা। বর্গমূলটা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। বর্গমূলে কি বলা আছে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করে দেখেন আপনারা। বর্গমূল বা স্কয়ার রুট, এই জিনিসটা খুবই সেন্সিটিভ। এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে পড়বেন, এটা আমাদের খুবই কাজে লাগবে। আমি এখানে অনেক কথা বলছে ওনারা, অনেক কথা এই কথাগুলো বাদ সব। আমি এখান থেকে এত কিছু না বলে, আমি শুধু ওরা যেহেতু 4 আর -4 নিয়ে গীত গাইছে, তো আমি 4 আর -4 নিয়ে গীতটা আপনাদেরকে একটু শোনায় তারপর আরেকটা টপিকে চলে যাব। এটা হচ্ছে গিয়ে বর্গমূল। বর্গমূল এই জিনিসটা কি, কিভাবে কি করে। তো বর্গমূলের ক্ষেত্রে আপনি যে জিনিসটা বুঝবেন, ধরেন কোন কোন সংখ্যাগুলোকে রুট করা যায় বা রুট করলে কি ফলাফল হয়, সেই জিনিসটা আপনারা একটু ভাঙানো শিখবেন, বুঝবেন, তাইলেই হবে। যেমন ধরেন রুট ওভার বলি আমরা, সাধারণত স্কয়ার রুটও বলা হয়। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে বর্গমূল। ধরেন 4 আছে, এটাকে আমরা একটু ভাঙাবো। তাহলে এইটাকে আমরা ক্যালকুলেটারে লিখলে সরাসরি লিখি কত 2। এই তো এভাবে লিখে মোটামুটি আমরা। এখানে আরও কিছু কথা আছে, বইয়ে যেরকম ব্যাখ্যা দিছে। ধরেন আমরা এই 4কে কীভাবে লিখতে পারি, 4কে লিখতে পারি +-2 স্কয়ার। তাহলে কি হলো, স্কয়ার রুট চলে গেল +-2। এই কথা সত্য। কারণ কি দেখেন, আমি যদি এই জায়গায় হিসাবটাকে করি একটু, ধরেন প্লাসের হিসাবে একটা +4 কল্পনা করছি, একটা -4 কল্পনা করছি। ধরেন এখানে আমি কল্পনা করলাম একটা +2 আর একটা -2। এটাকে বর্গ যদি করি, আমি এটাকে বর্গ করলে +2কে বর্গ করলে কত হচ্ছে 4 হয়, -2কে বর্গ করলেও কত হয় 4ই কিন্তু হয়। অর্থাৎ এই জায়গায় 2টা আসার পেছনে এটা অন্যতম কারণ। সাধারণত পূর্ণবর্গ সংখ্যা যদি রুটের মধ্যে থাকে, সেই সংখ্যাগুলো 2টা সংখ্যাই হয়, প্লাসও হয় মাইনাসও হয়। তাই নর্মালি +-2 লেখা হয়। এখানে 9 থাকলে +-3 লেখা হয়। তবে সব ক্ষেত্রে রুলসটা প্রযোজ্য নয়, এটা একটু মাথায় রাখেন। আসেন এবার, এখানে আরেকটা কথা বলছে, যদি -4 হয় তার বর্গমূল কি 2 হবে? এই জায়গাটা একটা প্রশ্ন আছে। মনে রাখবেন, যে কোনো নেগেটিভ সংখ্যাকে কখনোই বর্গমূল করা যাবে না। যে কোনো নেগেটিভ সংখ্যাকে কখনোই কি করা যাবে না, বর্গমূল করা যাবে না, অর্থাৎ রুট করা যাবে না। আপাতত ক্লাস 8 হিসেবে এইটুকু মনে রাখেন। এখন অনেক কথা বলার চেষ্টা করছে, চাইলে সব কিছুই ব্যাখ্যা দিতে পারতাম। এই মুহূর্তে এত কিছু ব্যাখ্যা আমাদের দরকার নেই। শুধু মনে রাখবেন যে মাইনাস সংখ্যা বর্গমূল করা যাবে না। কেন, এটার ব্যাখ্যা আপাতত দরকার নেই। 9-এ গেলে তারপরে সেখানে ভালো হবে, তখন বড় হবে, জিনিসগুলো বুঝতে পারবে সহজে। তাইলে আমরা বুঝলাম হচ্ছে গিয়া যে কোনো পজিটিভ সংখ্যাকে রুট করা যায়,
পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা আবার কি স্যার? পূর্ণবর্গ সংখ্যা এরা কারা? যেই সকল সংখ্যা সরাসরি বর্গ হয়, যেমন 4, 2 দুগুণে 4, যেমন ধরেন হচ্ছে গিয়ে 9, 3 3 9, যেমন ধরেন 16, 4 4 16, 25, 5 5 25, তারপরে 36, 6 6 36, 49, 7 7 49, এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই পূর্ণবর্গ সংখ্যাগুলোকে যখন আমরা রুট করি তখন প্লাস মাইনাস বেসিক সংখ্যাটা পাওয়া যায়, মূল সংখ্যাটা। যেমন 4কে করলে 2 পাবেন, 16কে করলে 4 পাবেন, 25কে করলে 5 পাবেন। ব্যাপারটা হচ্ছে এখন আপনি যদি বলেন যে স্যার এটা আসলে হয় কিভাবে, এটা হয় কিভাবে বলি আপনাকে। দেখেন এটাকে বলা হয়েছে স্কোয়ার রুট না? স্কোয়ার রুট মানে স্কোয়ারধারী সংখ্যার মূল সংখ্যা। স্কোয়ার রুট, রুট মানে মূল, স্কোয়ার মানে বর্গ, বর্গের মূল সংখ্যা। তাহলে ভিতরে যে সংখ্যাটা ছিল তাহলে ওই সংখ্যার বর্গ করলে, যেমন ধরেন আমি প্লাস মাইনাস সরাই দিই, এই জায়গায় যে 4 ছিল এই 4টা কিভাবে আসে? এই 4টা আসে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 2কে স্কোয়ার করলে। তাই স্কোয়ার রুট মানে এইটা ঠিক ওই ভ্যালুটা প্রোভাইড করে যেই ভ্যালুটার উপরে স্কোয়ার করলে 4 পাওয়া যায়। যেমন ধরেন প্লাস মাইনাস 5, এটাকে মূল সংখ্যা বলা হচ্ছে। আমি যদি এটাকে বর্গ করে ফেলি তাহলে কিন্তু 25, এটাকেও যদি -5কেও যদি আমি বর্গ করে ফেলি তাহলে কত হয়? 25। এখন যখন 25 আসছে, এই রুট এসে কী করে? পণ্ডিতি করে রুটের উপরে বসে বলে এর মূল সংখ্যাটা চাই, মূল সংখ্যাটা বের করার কৌশল। তখনই আমরা রুট দিলে এটা কি তৈরি হয়? ওই যে 5, রুট দিলে কি বের হয়? 5। তো আমরা প্লাস মাইনাস এখান থেকে দুইটাই 25 পাইছি না, তাই কি হয়? এটাকে আর আলাদা না লিখে তখন এই যে প্লাস মাইনাস 5 লেখা হয়। সব কথা বাদ দেন, আমরা একটু সংক্ষেপে বিষয়টা মনে রাখবো। কীভাবে সেটা বলি। যে কোনো পজিটিভ সংখ্যার উপরে বা ধনাত্মক সংখ্যার উপরে রুট ব্যবহার করা যাবে বা স্কোয়ার রুট বর্গমূল ব্যবহার করা যাবে। নেগেটিভ সংখ্যার উপরে স্কোয়ার রুট বা বর্গমূল ব্যবহার করা যাবে না। এইটা ম্যাথমেটিক্যালি নট সলিউশনেবল আর কি, এটা মাথায় রেখেন। এখন প্রশ্ন হচ্ছে কোন ধরনের সংখ্যাকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়? যেই ধরনের সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা, অ্যাজ লাইক 4, 9, তারপরে হচ্ছে কি আপনার 16, তার 25, 49, 36, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাই। পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। সহজ কথা, পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাহলে এই জিনিসটা আপনি মাথায় রাখতে পারেন, পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। গেল, এটা নিয়ে আর আমি এত কথা বলবো না। এরপরে চলে যাচ্ছি পরম মান। এখানে একটা কথা বলে নিই, এই প্লাস মাইনাসের ক্যাসালটা আমরা কলেজে এসে আমাদের কাছে ক্লিয়ার হয়েছিল। তো এই যে আমার এই লেকচারটা যদি কোনো সিনিয়র পার্সন দেখে, ধরেন যে থাকে না, মানে আমার পছন্দ করে না, আমাকে হইতে পারে, তার কাছে মনে হইতে পারে এ কী ব্যাখ্যা, এরকম অল্প ব্যাখ্যা দরকার আছে। আমি যেটা করি, আমি আমার স্টুডেন্টের লেভেলটা বুঝি যে আমার স্টুডেন্ট ক্লাস 8-এ পড়ে, তাকে অনার্সের জিনিস গিলানো দরকার নেই, গিলানোর সময় আছে, কখন কতটুকু গিলানো উচিত। বরঞ্চ আমি তাও 8-এর অনুযায়ী যতটুকু দরকার তার চেয়ে বেশিই বলছি। আলোচনাটা ভালো করে দেখলে অনেক বোঝা যাবে, কিন্তু অত বেশি ডিপ সেন্স দরকার নেই। লাস্টে যেটা বলছে যে সব ভুলে গিয়ে এটা মনে রাখেন, শুধু ওইটুকু মনে রাখবেন, তারপর আস্তে আস্তে আপনি ডেভেলপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা মাথার মধ্যে একদম মনে করেন যে ওই যে আপনার ক্ষমতা হচ্ছে 2 মণ নেয় আর আপনাকে দেওয়া হয়েছে 4 মণ, তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আর 10 জনকে 4 মণ দেওয়া হইলে হয়তো 2 জন পারে, বাকি 8 জনকে ঝরে যাবে। সবাইকেই তো শেখাইতে হবে। আমি ফলো করি সবাইকে শেখানোর মতো প্রসেস, এবং ভালোরা আরও ভালো করে, খারাপরাও ভালো করার রাস্তায় চলে আসে। চলেন পরম মান, যেটাকে মডুলাস বলা হয়, আপনাদের বইয়ে আছে। এটা হচ্ছে গিয়া 33 পৃষ্ঠার লাস্টে আলোচনা, সামান্য একটু আলোচনা করে দিছে ওরা। তো পরম মান এই জিনিসটাকে কি, মানে এই জিনিসটা কি, এটাও একটা মেকানিজম, এটা একটা সিস্টেম ম্যাথমেটিক্সের। তো এই সিস্টেমটার কাজ কি, যে কোনো নেগেটিভ সংখ্যা বা পজিটিভ সংখ্যাকে যদি তার মধ্যে রাখা হয়, সে অল টাইম প্রোভাইডস পজিটিভ ভ্যালু। সে মানে মডুলাস অল টাইম প্রোভাইডস পজিটিভ ভ্যালু। আপনি মনে রাখবেন, নেগেটিভ মডুলাস সবসময় পজিটিভ ভ্যালু প্রোভাইড করবে। যেমন ধরেন -2, অর্থাৎ এই যে চিহ্নটা দিলাম, এই চিহ্নটাকে আমরা বলবো মডুলাস। ভালো করে মনে রাখেন,
এরকম দুটো খাড়া খাড়া চিহ্ন, এই চিহ্ন অনেক সময় অনেক রকম হয়ে থাকে, এটার নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এখানে আপাতত মডুলাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে মডুলাস হিসেবে আনলাম, তার ভিতরে -2 আসছে। এটা সবসময়ের জন্য যে কাজটা করে মডুলাস, মাইনাস সংখ্যাটা যদি থাকে তার সামনে আরেকটা মাইনাস দিয়ে সে কী করে ফেলে, মাইনাস মাইনাসে প্লাস করে ফেলে। কোশ্চেন ইজ দিস পয়েন্ট, আপনি বুঝছেন? এই জায়গাটা এই কাজ করার ফলে আপনাদের অনেকের মাথায় প্রশ্ন আছে, স্যার তাইলে কি ব্যাপারটা এমন হবে? যে না, আমি কিন্তু প্রথমে একটা কথা বলছি, মডুলাস অল টাইম প্রোভাইডস পজিটিভ নাম্বার। সবসময় সে পজিটিভ সংখ্যা প্রোভাইড করবে। পজিটিভ থাকলে পজিটিভই হবে, অর্থাৎ সে পজিটিভ থাকলে এখানে পজিটিভ চিহ্ন দিচ্ছে, তাই পজিটিভ পজিটিভ মিলে পজিটিভই থাকবে। আর নেগেটিভ থাকলে নেগেটিভ সংখ্যা দিয়ে পজিটিভ করে ফেলতেছে। সহজ কথা, আমি এই জটিলতা পরিহার করতেছি। আপনি শুধু মনে রাখবেন যে মডুলাসের মধ্যে যে সংখ্যাই থাক সে সরাসরি কি প্রোভাইড করবে, পজিটিভ সংখ্যা প্রোভাইড করবে। এটা শুধু একটু লিখে দিলাম, আপনাদের বইয়ে এইভাবে লেখা আছে, যাতে আপনি এটা ভুল না করেন, এইভাবে লেখেন। নাহলে আবার স্যাররা তো বোঝেন, স্কুলের স্যাররা হচ্ছে এরকম, আপনি বই পড়বেন হচ্ছে গিয়ে অ্যাজ লাইক ধর্মগ্রন্থ, দাড়ি কমা যেন ভুল না হয়। অথবা ওনারা হচ্ছে ধর্মগ্রন্থের লেখকের মতো, ওনারা যেভাবে বলবে তার বাইরে যাওয়া যাবে না। সো আপনি ঠিক ওইভাবে ইনশাল্লাহ একটু চেষ্টা করবেন। আর তাছাড়াও ওনারা কষ্ট করে করান, তো একটু ওনাদের মতো হইলে ভালোই হয়। দেখেন আরেকটা সংখ্যা নিচ্ছি, -5, তাহলে কি হলো, মাইনাস মাইনাসে +5। এইভাবে আর কি আমরা মডুলাসটাকে ফিনিশিং দেব। তাহলে সব কিছু শেষে আরেকবার বলে দেই, মডুলাস মানেই হচ্ছে এর মধ্যে যে সংখ্যায় অবস্থান করুক সে সবসময় কী হবে, পজিটিভ হবে। আশা করি মনে রাখতে পারবেন। 33 নম্বরের কাজ শেষ। 34 নম্বরে এসে বলছে অমূলদ সংখ্যার খোঁজে। এত খোঁজাখোঁজের দরকার নাই, অম্লজ সংখ্যা অনেক জায়গায় আছে, অনেক রকম আছে। অম্লজ সংখ্যা জিনিসটা কি সেটা যেহেতু এখানে প্রশ্ন আসছে, আমি একটু বলি। অম্লজ সংখ্যা বলতে বোঝানো হয় এমন ধরনের সংখ্যা যেই সকল সংখ্যাকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। একটু আগে একটা কথা বলে আসছি, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা 25, বর্গমূল মানে রুট পূর্ণ সংখ্যা 5। দেখেন কথাটা একটু ব্যাখ্যা করি। পূর্ণবর্গ সংখ্যা 25, 9, 36। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মানে রুট কি সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হয়। 25 মানে 5, 3, 6। তাহলে কি বলছিলাম, পূর্ণবর্গ সংখ্যা। এগুলো কিভাবে পূর্ণবর্গ বুঝছেন, এভাবে বুঝছি। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা হয়। তাহলে যেই সকল সংখ্যা পূর্ণবর্গ তাদের বর্গমূল পূর্ণ সংখ্যা, কোনো সমস্যা নেই। বাট আরও তো কত সংখ্যা রয়েছে আমাদের হাতে, ধরেন √3। এটা কি হবে স্যার, এইটা কি হবে, এটাই তো আমরা জানি না। যেহেতু আমরা জানি না তাই এটাকে বলা হচ্ছে, সেইটাকে কী বলা হয় সেটা আগে বলি। এই যে সংখ্যাগুলো শিখছি আমরা, যেগুলো এরকম হয়, এরা কি আক্ষরিক অর্থে এইরকম সংখ্যা না? ধরেন এটা নিচে 1, এটা নিচে 1, এটা নিচে 1। আবার যদি এমন হয় তাহলে এটাকে ভাঙায় আমরা এরকম লিখি, কাটাকাটি না করি। এই সবগুলোকে কি P/Q আকার লাগে না? যারা আমার কন্টিনিউয়াস লেকচারগুলো দেখছেন তারা P/Q আকারে প্রকাশ করলে তাদেরকে কি সংখ্যা যেন বলে আসছে আমরা? তাদেরকে বলছি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা যদি এরা হয়, যেই সংখ্যাগুলোকে P/Q আকারে প্রকাশ করা যায় বা পূর্ণ সংখ্যা হয় বা দশমিক হইলেও সসীম দশমিক হয়, তারা যদি হয় মূলদ সংখ্যা, তাহলে যেই সকল সংখ্যাকে আমরা রুট করলে এরকম পাবো না, তাদেরকে আমরা মূলদ না বলে অমূলদ বলি, তাইলে তো হইল। তখনই আমরা এসে এই ধরনের সংখ্যাকে কী বলি, অমূলদ সংখ্যা বলি। তাহলে আশা করে বুঝতে পারছেন অমূলদ সংখ্যা কারা? যে সকল সংখ্যাকে রুট করার পরে পূর্ণ সংখ্যা পাবো না তাদেরকে আমরা কি বলবো, অমূলদ সংখ্যা। আশা করি ক্লিয়ার। এখন আমরা শিখব পিথাগোরাসের সূত্রটা। পিথাগোরাসের সূত্র সবচেয়ে ইন্টারেস্টিং এবং আমার সবচেয়ে ভালো লাগে যে ব্যাপারটা, ম্যাথমেটিক্সের অনেক জটিল বিষয়কে সহজ করে দিয়েছে আমাদের পিথাগোরাস দাদু, তার এই একটা সূত্রের কারণে, একটা সূত্র দিয়ে। দেখেন এখানে অনেক কথা আছে 35 নম্বর পৃষ্ঠার। আমি শুধু আপনাদেরকে এখানে একটু সহজ করে ওনাদের চিত্র দিয়ে আপনাদেরকে একটু বুঝাই দেব পিথাগোরাস কাকুকে। পিথাগোরাসের উপপাদ্য, যারা একদম লাইফের প্রথম শুনতেছেন তারা খুব ভালো করে শুনেন। সংজ্ঞাটা বলবো পরের দিকে গিয়ে, সংজ্ঞাটা আগে বলবো না। পিথাগোরাসের উপপাদ্য শেখার জন্য প্রথমে আপনার কনসেপ্ট থাকতে হবে কোথায় কোথায়, সমকোণী ত্রিভুজ সম্পর্কে। চলেন আগে সমকোণী ত্রিভুজটা ক্লিয়ার করে আসি আপনাদের। সমকোণী ত্রিভুজ,
সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের নিয়ে অনেক আলোচনা আছে, জ্যামিতি ক্লাসে করব। আপাতত মনে রাখেন সমকোণী ত্রিভুজ জিনিসটা কি। যেই সকল ত্রিভুজে একটা কোণ সমকোণ হয়, একটা কোণ সমকোণ হয়, তাকে সমকোণী ত্রিভুজ বলে। অ্যাজ লাইক আপনি এরকম একটা ত্রিভুজ পাইছেন যেই ত্রিভুজে এরকম চিহ্ন দেওয়া আছে, তার মানে এই জায়গাটা 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আর শুধুমাত্র 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 সমকোণী ত্রিভুজেই পিথাগোরাস ব্যবহার করা যাবে, অন্য কোথাও না। তাহলে যে জায়গায় থাক পৃথিবীর, সেটা যদি ত্রিভুজ না হয় তাও পিথাগোরাস করা যাবে না, সেটা যদি সমকোণী না হয় তাইলেও করা যাবে না। তাহলে মানে আপনার একটা জায়গায় পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হইলে। এই যে সমকোণী ত্রিভুজ হইলে পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়, এই জায়গাটায় তাহলে আর কি কি শিখতে হবে স্যার? পিথাগোরাস কি পরে বলতেছি। এই জায়গাটায় আপনাকে মনে রাখতে হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য শিখতে গেলে আমার এই ত্রিভুজের 14 গোষ্ঠী জেনেটিক্সটা জেনে আসতে হবে। এই বাহুটার নাম কি? এই বাহুটার নাম অতিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটার নাম হচ্ছে গিয়ে অতিভুজ। তাহলে সবচেয়ে বড় বাহুটার নাম হচ্ছে গিয়ে অতিভুজ, তাহলে এটাকে বললাম অতিভুজ। এই বাহুটাকে ভূমি বলা যায়, আবার এটাকে উচ্চতাও বলা যায়, কিন্তু আমরা এখানে এই জায়গায় একটা নাম মনে রাখবো, এটাকে লম্বও বলা যায়, উচ্চতাও বলা যায়, আবার ভূমিও বলা যায়। এখানে প্যাচ লাগতে পারে, অতি পণ্ডিত থাকে না অনেকেই, যে স্যার সব জায়গায় কি উচ্চতা বলবেন? বলা তো অবশ্যই যায়, সেটা ব্যাখ্যা করব যদি ত্রিকোণমিতি রিলেটেড কোনো লেকচার পাই সেখানে। আপাতত আপনারা এই যে ভূমি বরাবর যে আছে তাকে ভূমিই রাখেন, আর এটাকে উচ্চতা বা লম্বই মনে রাখেন। তাহলে পিথাগোরাসের জন্য সমকোণী পড়তে আসলাম, আর সমকোণীতে দেখলাম আমরা এই বড় বাহুটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটার নাম হচ্ছে গিয়ে লম্ব বা উচ্চতা। আপাতত কিভাবে মনে রাখবেন আমি আবার বলতেছি, মাথায় যেন এটা ফিক্সড থাকে, লম্ব আর উচ্চতা কখনোই ফিক্সড না। অর্থাৎ এই বাহু যে সারা জীবন ভূমি হবে এমন না, এই বাহু যে সারা জীবন লম্ব হবে তা না। তবে এটা সারা জীবন অতিভুজ, এটা সত্য। অতিভুজ ফিক্সড, কিন্তু ভূমি ফিক্সড না, এইটা চেঞ্জ হয়। এটা উচ্চতা বা লম্ব ফিক্সড না, চেঞ্জ হয়। অর্থাৎ এরা অদল বদল করতে পারে, বাট ও অদল বদল হবে না। তাহলে এখানে মনে রাখতে হবে এক বাহু লম্ব আর এক বাহু ভূমি, শেষ। আর এটা হচ্ছে গিয়ে অতিভুজ। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাতে এখন আমরা তাইলে যখন সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব, উচ্চতা বা ভূমি শিখে ফেললাম, তাহলে পিথাগোরাসের সূত্রটা শেখা যায়। এই জায়গাটাই ব্যাপার, এই জায়গাটাই পার্থক্য আমার স্টুডেন্টদের সাথে অন্যদের। আমি আপনাকে এই জায়গায় প্রত্যেকটা জিনিসের একটু সংজ্ঞাটাও শেখাবো, কোনটাকে কি বলে। অতিভুজ, অতিভুজ জিনিসটা কি আমি সংজ্ঞাটা লিখবো না, মুখে বলবো, আপনারা লিখেন। অতিভুজ মানে কি আগে বোঝেন, তারপরে লিখেন। অতিভুজ মানে হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু। তাহলে স্যার বিপরীত বাহুটা কীভাবে বুঝবো, ত্রিভুজের বাহুটা কীভাবে বুঝবো? এই জিনিসগুলো নিয়ে সব জ্যামিতি ক্লাসে ধরে ধরে ব্যাখ্যা করব। আপাতত বলি, একটা ত্রিভুজের দেখতেই পাচ্ছেন 3টা ঠ্যাং আছে, এই নামগুলো বলার স্টাইল এরকম। এই জায়গা থেকে এইটুকু বাহু, তাহলে এ আর বি। এই জায়গা থেকে এই যে, তার মানে বি সি। অনেকে হাসতে পারেন, স্যার এগুলো কী বোঝান, দরকার আছে, অনেকে বাহু বলতে হিমশিম খায়, লজ্জার কিছু নয় শেখার জায়গায়। তাহলে এ বি, বিসি, এসি, এভাবে বাহু বলবেন। আপনি এ বিকে বি এ বাহু বলতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনি শুধু এ বলতে বাহু বোঝায় না, বিন্দু বোঝায়। তাহলে এখানে অতিভুজ হচ্ছে বিসি বাহু। অতিভুজের সংজ্ঞা কি লেখেন, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এরপরে আসেন ভূমি কাকে বলে। ভিডিওটা পোস্ট করে করে লেখেন, ভূমি কাকে বলে। সমকোণী ত্রিভুজের আলোচ্য কোণের সন্নিহিত বাহুকে ভূমি বলে। আবার বলি, সমকোণী ত্রিভুজের আলোচ্য কোণের সন্নিহিত বাহুকে ভূমি বলে। গেল এটা। উচ্চতা বা লম্ব কাকে বলে। সমকোণী ত্রিভুজের আলোচ্য কোণের বিপরীত বাহুকে লম্ব বা উচ্চতা বলে। সমকোণী ত্রিভুজের আলোচ্য কোণের বিপরীত বাহুকে লম্ব বা উচ্চতা বলে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আলোচ্য কোণ বলতেছেন এটা কি? দেখেন, আমি যখন ত্রিভুজ নিয়ে অঙ্কে কাজ করব, আমি কি 3টা কোণ নিয়ে কাজ করব? যে কোনো একটা কোণ নিয়ে কাজ করতে হবে না। যে জায়গায় হোক, নির্দিষ্ট একটা পয়েন্টে তো আর 2টা কোণ কাজ করে না, একটা কোণ কাজ করে। এই জন্য আমি বারবার বলতেছি আলোচ্য কোণ। এটা ত্রিকোণমিতি রিলেটেড আলোচনায় পাবেন, হয়তো 8-এ না পাইলে 9-এ গিয়ে পাবেন। সো আলোচ্য কোণ কথাটা বাঞ্ছনীয়, দরকার, কারণ আলোচ্য কোণের সাথে লম্বভূমি চেঞ্জ হয়। এইটুকু আপাতত মনে রাখেন, কি হয় কি না হয় সেটা পরে বলা যাবে। তাহলে আলোচ্য কোণের সন্নিহিত বাহু ভূমি, আলোচ্য কোণের বিপরীত বাহু, অর্থাৎ এটা বরাবর যেটা, এটা হচ্ছে বিপরীত, তাহলে এটা হচ্ছে গিয়া লম্ব। আশা করি বুঝছে। এখন আমরা চলে যাব পিথাগোরাস দাদুর কাছে।
তাহলে পিথাগোরাস দাদুর এখানে আমরা সূত্রটা লিখব। পিথাগোরাসের সূত্রটা আগে লেখেন, তারপর আমি মিলাই রাখাই। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। যদি বুঝতে সমস্যা হয় আপনি একটু টেনে আবার লিখবেন, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এবার আসেন কি বললাম সেটা লিখে দেখাই। সূত্রটা হচ্ছে পিথাগোরাস দাদুর কথা মতে সূত্র হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আপনি অবশ্যই আগে বাংলায় অতিভুজটা লেখেন, অতিভুজ। এর প্রশ্ন হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। দেখেন বর্গক্ষেত্র বললে তো আর বর্গক্ষেত্র আকার দরকার নাই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র লিখবেন। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার। তারপরে বলা হচ্ছে অতিভুজের বর্গ এবং অপর দুই বাহুর বর্গক্ষেত্র, অর্থাৎ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে। তাহলে অপর দুই বাহু কোন দুইটা? এটা অতিভুজ নিছি, অপর দুই বাহু এটা। তাহলে একটা হচ্ছে এবি, তাহলে আমরা এবি মানে হচ্ছে ভূমি, ভূমি নিলাম তার বর্গ, আরেকটা উচ্চতম লম্ব নিলাম তার বর্গ নিলাম। তাহলে ওরা কি বলছিল? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলতে স্কয়ার বোঝায়। এটা কিভাবে কি জ্যামিতি ক্লাসে পাবো। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। কত নাইস না ব্যাপারটা? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই হচ্ছে কি আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা। এই লজিকটাই আমরা অনেক সময় কী করি, আপনারা অনেকেই ডিরেক্টলি বাহু মুখস্থ করেন। দেখেন তো আমরা একটা কাজ করি, অতিভুজ বলতে কোনটা আমাদের এখানে? বিসি স্কয়ার, ভূমি বলতে এবি স্কয়ার, লম্ব বলতে এসি স্কয়ার। তাহলে এখানে আমরা কি বলতে পারি? বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। অনেকেই যেটা করেন, আপনাদের অনেক স্যাররাই পড়ায় এভাবে, তাদের দোষ নেই, তারা এটা লিখে দেয় আর আপনার এই লাইন মুখস্থ করেন। ভাই মুখস্থ তো করতে হবে এই লাইনটা, আমি যেটা সুন্দর করে বুঝাইলাম। এটা তো চেঞ্জ হতে পারে, কারণ দেখেন আপনি যদি এখানে এবিসি বাহু চেঞ্জ করে দেন, এটা তো ফিক্সড না, এটা এখানে গেল, এখানে বি গেল, এখানে সি আসলো, তাহলে তো বাহু উল্টাপাল্টা হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি আরেকটা ত্রিভুজ নেন, দেখেন সমকোণ ত্রিভুজ যদি আমি এভাবে আরেকটা নিই, ধরেন এখানে নিলাম এ, এখানে নিলাম সি, এখানে নিলাম বি, তাহলে আমার এখন অতিভুজ কি এসি হয়ে গেছে না? আর আমার এটা অতিভুজ কি বিসি না? তাহলে ভুল হয় না? সো আপনি বাহু মুখস্থ করবেন না, মুখস্থ করবেন এই সূত্র। এটা মুখস্থ করে দেখে দেখে চিত্র থেকে বাহু এনে বসাবেন, তাহলে জীবনেও পিথাগোরাস ভুল হবে না আশা করি আপনাদের, ইনশাল্লাহ। চলেন এবার দেখি ওনারা ওখানে যে চিত্রটা আঁকছে সেটা কীভাবে আঁকছে সেটা একটু বুঝাই দেয় আপনাদের। ওনারা যে এখানে একটা সুন্দর করে আঁকছে, রুটটা আসলে কীভাবে, অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে। তো আমরা ওই যে বর্গর কথা বলছে না, এটা দেখেন এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়ে যায়। এ ধরেন বি, বোঝানোর স্বার্থে নিচ্ছে এগুলা। চারিদিক দিয়ে ওনারা এক দিছে, এক 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 এক। এখন ব্যাপারটা কি, এটা তো একটা ত্রিভুজ কল্পনা করা যায়, কোনটা? এ বি সি। এই ত্রিভুজে যদি আমরা একটু চিন্তা করি এইটা সমকোণ, তাহলে এইটুকুতে পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়। এইটুকুতে যদি আপনি পিথাগোরাস অ্যাপ্লাই করেন তাহলে রুলস কি মাত্র পড়ে আসছে কিন্তু। এবিসি ত্রিভুজে অতিভুজের বর্গ, আমি পুরা কথাটা না লিখি, অতিভুজের বর্গ, তারপরে লম্বের বর্গ, ভূমির বর্গ, এদের সমষ্টির সমান। তাহলে এখানে অতিভুজ মানে এসি, লম্ব মানে বিসি আপাতত, ভূমি মানে এবি। এবার মান বসান, এসির মান তো জানেন না, বিসি এর মান কত? এ, এবি এর মান কত? মানে সরি এক, বিসি এর মান এক, এবি এর মান এক। এখন আপনি দেখেন একের স্কোয়ার মানে তো এক, একের স্কোয়ার এক, তাহলে এক আর এক যোগ করলে কত হয়? 2। তাহলে আপনি এখানে স্কোয়ার মানে ওই পাশে গেলে কি হয়? রুট। যারা জানেন না এটা খেয়াল রাখবেন, এক পাশের স্কোয়ার অপর পাশে গেলে রুট হয়, এক পাশের স্কোয়ার অপর পাশে গেলে রুট হয়। তাহলে এই বাহুটার মান কত? রুট। তাই আপনাদের বইয়ে ওনারা সুন্দর করে লিখে রেখেছে √2। আশা করি আপনারা বুঝতে পারছেন। 35 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা শেষ হয়েছে আমার। আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ এবং ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।